কয়েদখানার অন্ধকোঠায় আসেমের ২ বছর কেটে গেছে। ও এখন আর হপ্তা এবং মাসের হিসেব করে না। প্রথম তার সাথে তুরোজ এবং মেহরান দেখা করতেন। এর ফলে জেলার তার সাথে ভালো ব্যবহার করত। জেলারের সহযোগিতায় সিনের বন্ধু ফৌজি অফিসারদের সাথেও তার মোলাকাত হতো। পরিস্থিতির পরিবর্তন হলে এসব অফিসাররা যে আসেমকে ভুলবে না, জেলার তাও বুঝতে পেরেছিল। এজন্য আসেমের সাথে তার হৃদ্যতা ছিল বেশি। প্রথম প্রথম দস্তগিরদের আওয়ামের মতো জেলারও সিনকে গাদ্দার মনে করত, কিন্তু আসেমের সাথে কথা বলে তার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। ফলে আসেমের সাথে ও আরও ভালো ব্যবহার করতে লাগল। কিন্তু এই ভালো ব্যবহার তার দুঃখ লাঘব করতে পারত না। অতীত ছেড়ে ভবিষ্যৎ বাদ দিয়ে এ বন্দি জীবন ওর কাছে অকল্পনীয় ছিল। একদিন কক্ষের দরজা খুলে গেল। জেলার ভেতরে ঢুকে বললেন, শুনলাম ২ দিন থেকে তুমি খাবারে হাত লাগাও না। আসেম তার দিকে চাইল, নির্লিপ্ত দৃষ্টি, কিন্তু কোনো জবাব দিল না। জেলার এগিয়ে তার কাঁধে হাত রেখে বলল, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আগামী দিন থেকে আমার বাসা থেকে তোমার জন্য খাবার পাঠাবো। আসেম গভীর চোখে তার দিকে তাকিয়ে বলল, বুঝতে পারছি না, এক বদনসিব কয়েক মাস অথবা কয়েক বছর এই অন্ধ কুঠুরিতে পড়ে থাকলে আপনার কী লাভ হবে? তোমার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব। আজ থেকে কয়েদখানার ৪ দেয়ালের ভেতর খোলাখুলি হাঁটাহাঁটি করার অনুমতি পাবে। আনন্দের ঝিলিক খেলে গেল আসেমের চোখে মুখে। জেলার হঠাৎ স্বর পাল্টে ফেললেন, হঠাৎ হাঁটার কথা শুনে এত উতলা হয় না। এ জেলে প্রায় ৩০০ জনের মতো লোককে শাহের হুকুমে গ্রেফতার করা হয়েছে। শুধু তার নির্দেশে এদের মুক্তি দেয়া যেতে পারে। কয়েদিদের অধিকাংশই এমন বংশের যাদের দ্বারা বিদ্রোহের সম্ভাবনা রয়েছে। শাহানশা জানেন, এরা যতদিন বন্দী থাকবে ততদিন পর্যন্ত বিদ্রোহের সম্ভাবনা নেই। এদের দেখাশোনার ভার পড়েছে আমার উপর। শাহানশা চাইলে এদেরকে তার সামনে হাজির করতে হবে। আমায় কেন এ দায়িত্ব দেয়া হয়েছে জানো? আমার ৫ সন্তান। আমার অবহেলার কারণে কোনো কয়েদি যদি পালিয়ে যায়, তবে আমার সামনে আমার ৫ সন্তানকে হত্যা করা হবে। আমার আত্মীয় স্বজনকে দেয়া হবে কঠিন শাস্তি। তোমায় ঘোরাফেরা করার অনুমতি দিচ্ছি, কারণ আমি জানি নিজের মুক্তির জন্য তুমি ওদের জীবন বিপন্ন করবে না। পালানোর চেষ্টা করলেও পারবে না। তুমি এতটা ভেঙে পড়ছো কেন? এই তো কিসরার পরাজয় সবেমাত্র শুরু। এবার হয়তো তিনি গ্রহণযোগ্য শর্তে রোমানদের সাথে সন্ধি করবেন। রোমানরা তোমার উপকার ভুলে গিয়ে না থাকলে শর্তের মধ্যে তোমার মুক্তির ব্যাপারটাও আনবে। এমনও হতে পারে যে সিপাহীরা কিসরার বিরুদ্ধে কোনো বিপ্লব ঘটাতে পারে। নতুন বিপ্লব এলে সিনের বন্ধুরা তোমায় নিশ্চয় ভুলবে না। তুমি আরবের এক নবীর ভবিষ্যৎবাণীর কথা বলেছিলে। আর্মিয়ার পতনের পর আমার কেবলই মনে হয় সে ভবিষ্যৎবাণী সত্য হওয়ার সময় এসেছে। সাহস হারিও না। এখন তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। জেলার বেরিয়ে গেল। আসেমের চোখে ভেসে উঠল দস্তগিরদের কয়েদখানা থেকে ১০০ মাইল দূরে এক নতুন মঞ্জিলের, নতুন মহলের আলোর ঝলক। ফুস্তিনা, ফুস্তিনা নিজের মনে মনে বলছিল, তুমি কি আমার পথ চেয়ে থাকবে? আমার আসা পর্যন্ত কি তুমি ইন্তেজার করবে? সাথে সাথে তার কল্পনার জগতে ছড়িয়ে পড়ত ফুস্তিনার ফুলেল হাসি। সন্ধ্যা। জেলের ৪ দেয়ালের ভেতর ঘুরছিল আসেম। কয়েকজন কয়েদির সাথে কথা বলে তার মনে হলো সে একাই মজলুম নয়। জিন্দান খানার অনেক বন্দী তার চেয়ে বেশি অত্যাচারিত। কেটে গেল আরও কমাস। একদিন ও শুনল রোমানরা নিনোয়ার ময়দানে ইরানিদের পরাজিত করে দস্তগিরদের দিকে এগিয়ে আসছে। কিসরা পালিয়ে গেছেন। আসেমের মনে হলো বিপদের দিন শেষ হয়ে আসছে। জেলার বলেছিলেন, রোমানরা দস্তগিরদে প্রবেশ করলে আমাকে কয়েদখানার কবাট খুলে দিতে হবে। কিন্তু কিসরা মাদায়েন পৌঁছে হারেমের নর্তকী এবং এসব কয়েদিদের জন্য ৫০০ সিপাই পাঠালেন। নাঙ্গা তালোয়ারের পাহারায় ওদের নিয়ে যাওয়া হলো মাদায়েন থেকে খানিক দূরের এক পুরনো কেল্লায়। কেল্লার দায়িত্বে ছিলেন মেহরান। সে ছিল এমন কঠিন প্রাণ, জালিম শাসকের চরম নির্দেশগুলো পালন করে সে মজা পেত। কিসরা তাকে বলেছিলেন, মাদায়েনে কিছু হলে আমার হুকুমের অপেক্ষা না করেই এদের হত্যা করে ফেলবে।
দস্তগিরদের জেলারকে ধন সম্পদ বহনকারী সিপাহীদের দায়িত্ব দেয়া হয়েছিল। ভবিষ্যতের আকাশে আসেম যে আশার ক্ষীণ আলো দেখছিল তা আবার হতাশার কালো মেঘে ছেয়ে গেল। কেল্লার ভিতর থেকে ও বাইরের দুনিয়া সম্পর্কে বেখবর ছিল। কয়েদিদের সাথে কথা বলার অনুমতি ছিল না কোনো পাহারাদারেরও। কয়েকদিন পর্যন্ত চরম উৎকণ্ঠা নিয়ে ও রোমানদের অপেক্ষায় রইল, কিন্তু ওরা এলো না। ও প্রায়ই ভাবত দস্তগিরদ আসার ইচ্ছে বাদ দিয়ে কাইজার কি করে ফিরে গেলেন? তাহলে কি রোমানরা পরাজিত? এমন কি হতে পারে যে মাদাইন বিজয়ের পর ক্লান্ত সিপাহীরা এই অখ্যাত কেল্লার প্রতি নজর দেননি? কেল্লার মুহাফিজ বন্দীদেরকে ভাঙ্গা দেয়াল মেরামত এবং পরীক্ষা খোঁড়ার কাজে লাগিয়ে দিয়েছিল। একজন পাহারাদার বেত নিয়ে দাঁড়িয়ে থাকত। কোনো কয়েদি ক্ষুধা তৃষ্ণায় কাহিল হয়ে পড়লে তাকে বেত মারা হতো। কখনো উপোস, কখনো আধপেটা খাইয়ে ওদেরকে অমানসিক কাজ করানো হতো। তার উপর ছিল দৈহিক শাস্তি। কয়েকজন কয়েদি এতে অসুস্থ হয়ে পড়ল। প্রতি হপ্তায় বেড়ে যেতে লাগল মৃত কয়েদির সংখ্যা। এক রাতে কয়েকজন বন্দী পালানোর চেষ্টা করল, কিন্তু টের পেল পাহারাদার। ওরা বন্দীকে ধাওয়া করল। বাধা দিতে গিয়ে মারা পড়ল কজন? 4 জন ধরা পড়ল। বাকিরা দজলা পাড়ি দিয়ে পালাতে সক্ষম হল। ধরা পড়া 4 জনকে কেল্লার ফটকের সামনে ফাঁসিতে ঝুলানো হলো। কয়েকদিন পর্যন্ত ফাঁসি কাস্টে ঝুলে রইল ওদের লাশ। লাশ যখন কঙ্কাল, একদল দ্রুতগামী সাওয়ার কেল্লার ফটকে এসে থামল। পোশাকে আশাকে যাকে অফিসার মনে হচ্ছিল তিনি পাঁচিলের উপর পাহারারত সিপাহীদের দিকে তাকিয়ে বললেন, দরজা খোলো, শাহানশাহ আমাদের পাঠিয়েছেন। কেল্লার ফটক খুলে গেল। কজন সিপাহী সাথে নিয়ে বেরিয়ে এলো মুহাফিজ। আমায় চেনো? বৃদ্ধ তাকে বললেন। কিছুক্ষণ তার মুখে কোনো কথা ফুটল না। অবশেষে বলল, তুমি শাসান? এ কেল্লা থেকে পালিয়ে গিয়েছিলে। শাসান বলল, স্মরণশক্তি লোপ না পেলে দেখো, আরও 2 জন লোক আমার সাথে রয়েছে। কেল্লার মুহাফিজ অন্য সাওয়ারের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে নিজের সিপাহীদের বলল, ওদের গ্রেফতার করো। তোমার লোকেরা শাহানশাহ সিপাহীদের গায়ে হাত তোলার সাহস পাবে না। এখন থেকে আমি এ কেল্লার মুহাফিজ। আমি তোমাকে গ্রেফতার করার হুকুম দিচ্ছি। মুহাফিজের ক্রোধ এবার উৎকণ্ঠায় রূপান্তরিত হল। সে একবার নিজের সিপাহীদের দিকে তাকিয়ে আবার সাওয়ারদের দিকে চাইতে লাগল। শাসান পেছনে এক অফিসারের দিকে তাকালো। অফিসার ঘোড়াসহ এগিয়ে মুহাফিজকে একটা চিঠি দিতে দিতে বলল, ইনি সত্যি কথাই বলছেন। ইরানের শাহানশাহর হুকুমনামা পড়ে দেখতে পারো। মেহরান চিঠির ভাঁজ খুলে পড়তে লাগল। তার চোখে মুখে ভেসে উঠল মৃত্যুর ছায়া। শাসান কেল্লার সিপাহীদের বললেন, পারভেজের হুকুমাত খতম। নতুন সম্রাটের আনুগত্যের মাঝেই তোমাদের কল্যাণ। মাদাইন এখান থেকে দূরে নয়। আমার কথা বিশ্বাস না হলে কাউকে ওখানে পাঠাতে পারো। কাউকে না পাঠিয়ে আমি নিজেই মাদাইন যাব। না, তোমায় কোথাও পাঠানো যাবে না বলেই শাসান সঙ্গীদের দিকে চাইল। 4 ব্যক্তি ঘোড়া থেকে নেমে বেঁধে ফেলল মেহরানের হাত। এরপর ফটকের সামনে ঝুলন্ত 4টে কঙ্কালের সাথে ঝুলতে লাগল আরেকটা নতুন লাশ। যে পাহারাদার চাবুকের আঘাতে কয়েদিদের চামড়া তুলে নিত, তাদের লাগানো হলো পাঁচিল মেরামত আর পরীক্ষা খননের কাজে। অপরদিকে এদের দেখাশোনার জন্য কত কয়েদির হাতে তুলে দেওয়া হলো চাবুক। ইরানের নতুন ইনকিলাবের খবর এখন আর কারো কাছে গোপন নয়। 4 দিন পর মাদাইন থেকে এক দূত এসে বলল, কয়েদখানার অন্ধ কোঠায় পারভেজকে হত্যা করা হয়েছে। শাসান ছিলেন উত্তর ইরানের এক প্রভাবশালী কাবিলার সন্তান। তিনি পারভেজের বন্দী হিসাবে কাটিয়েছিলেন 10 বছর। যেসব কাবিলার সাথে তার আত্মীয়তা রয়েছে অথবা ভবিষ্যতে কাজে আসতে পারে, শেরওয়ার কাছ থেকে এমন সব বন্দীদেরকে মুক্তি দেওয়ার অনুমতি নিয়ে এসেছিলেন তিনি। হপ্তাখানেকের মধ্যে শেরওয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়ে প্রায় 150 বন্দীকে মুক্তি দেওয়া হলো। ওরা ফিরে গেল নিজ নিজ বাড়িতে। তাদের শূন্যস্থান পূরণের জন্য মাদাইন থেকে নতুন নতুন বন্দী আসতে লাগল। পুরনো বন্দীদের মধ্যে তারাই রয়ে গেল যারা দূরের অথবা যাদের দিয়ে বিদ্রোহের সম্ভাবনা ছিল। আসেমের অবস্থা ছিল অন্য সব কয়েদি থেকে ভিন্ন। তার চার্জশিটে রোমের গোয়েন্দা শব্দটি লেখা ছিল। কয়েকদিন পর আসেমকে শাসানের সামনে হাজির করা হলো। শাসান তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি আমার কাছে অপরিচিত নও। আমি তোমার সব ব্যাপার জেনেছি, কিন্তু শেরওয়ার অনুমতি ছাড়া তোমায় ছাড়তে পারছি না বলে দুঃখিত। রিপোর্টে তোমায় গোয়েন্দা হিসাবে
উল্লেখ করা হয়েছে। আমি জেনেছি এই অভিযোগ সত্য নয়, কিন্তু রোমানদের হামলার আশঙ্কা দূর না হওয়া পর্যন্ত তোমার পক্ষে কিছু বলা যাবে না। তোমার জন্য সুসংবাদ হল, ইরানের নতুন শাসক রোমানদের সাথে সন্ধি করার পক্ষপাতী। প্রতিনিধি দল তাবরিজ রওনা হয়ে গেছে। কাইজারকে খুশি করার জন্য ওরা জেরুজালেমের ক্রুশও সাথে নিয়ে গেছে। ওরা সফল হলে সেই ব্যক্তিকে ভুলবে না যে জীবন দিয়ে ইরানকে যুদ্ধের ধ্বংস থেকে বাঁচাতে চেয়েছিল। তাছাড়া তোমার রোমান বন্ধুরা তোমায় ভুলে গিয়ে না থাকলে সন্ধি আলোচনার সময় নিশ্চয় তোমার ব্যাপারেও আলাপ করবে। তার মানে রোম ইরানের মধ্যে সন্ধি না হলে আমার ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই। আসেমের কণ্ঠে বিষণ্ণতা। আমি তা বলিনি। তুমি বুঝছো না কেন? কি পরিস্থিতিতে সেরোয়া ক্ষমতা হাতে নিয়েছেন। তোমায় কথা দিচ্ছি, তিনি একটু নিশ্চিন্ত হতে পারলে তার সাথে আমি নিজেই তোমার প্রসঙ্গে আলাপ করব। ভেবেছিলাম তুরোজ আমায় ভুলবে না। আমি যে নিরপরাধ তিনি তা জানেন। আমি যে বেঁচে আছি এ সংবাদটা কি তাকে পৌঁছতে পারবেন? সিনের সাথে আমি যখন দস্তগিরোদ আসি তখন তিনি ওখানকার ফৌজের সিপাহ সালার ছিলেন। তুরোজ বেঁচে নেই। নিনোয়ার অভিযানে তিনি নিহত হয়েছেন। শাসানের সাথে কথা বলার পর আসেমের অবস্থা হল বিশাল বিস্তীর্ণ মরুবিয়াবনে নিঃসঙ্গ পথ চলা মুসাফিরের মতো। সিনের কাছেও শিখেছিল আশার ক্ষীণ আলোর পেছনে ছুটে চলার উদ্দাম গতি, কিন্তু তিনি তাকে ছেড়ে গেছেন। ফুস্তিনা ওর জীবনে তুলেছিল মরুভূমির ঝড়, কিন্তু ও বেঁচে আছে কিনা তাও তার জানা নেই। ও প্রায়ই ভাবত কিল্লার বাইরে কোথাও দুদণ্ড নিশ্চিন্তে থাকতে পারবে। ফুস্তিনা যদি না থাকে তবে ছাড়া পেয়ে আমি যাব কোথায়? আরও 2.5 মাস কেটে গেছে। এক সন্ধ্যায় শাসানের কাছে একজন দূত এলো। রাতের শেষ প্রহরে তিনি মাদায়েন রওনা হয়ে গেলেন। এর 10 দিন পর ও কক্ষের বাইরে পায়চারি করছিল। এক সিপাহ এসে বলল, শাসান আপনাকে স্মরণ করেছেন। তিনি মাদায়েন থেকে ফিরে এসেছেন? জি। কবে? প্রায় মাঝরাতে। খানিক পর আসেম প্রবেশ করল এক প্রশস্ত কক্ষে। শাসানের পাশে বসে আছেন এক বৃদ্ধ। তার ভ্রুযুগল পর্যন্ত সাদা হয়ে গেছে। তুমি একে চেনো? আসেমকে দেখেই শাসান প্রশ্ন করল। আসেম গভীর চোখে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, এক বন্দির স্মরণ শক্তির পরীক্ষা নেওয়া কি উচিত? এখন আমি দুঃখ মুসিবত ছাড়া আর কিছুই চিনি না। আমি মেহরান। বৃদ্ধ বললেন, আর তুমি কিন্তু বন্দী নও। আসেম অবাক বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। বেড়ে গেল তার হৃদকম্পন। আনন্দের আবেগে চোখ ফেটে বেরিয়ে এলো অশ্রু রাশি। তুমি মুক্ত। বৃদ্ধের কণ্ঠ। জেলের বাইরে তোমার জন্য ঘোড়া প্রস্তুত। আসেম শাসানের দিকে তাকিয়ে কাঁপা আওয়াজে বলল, আমি কি সত্যিই মুক্ত? হ্যাঁ, তুমি মুক্ত। আমাদের প্রতিনিধি দল কাইজারের সাথে আলোচনা শেষে ফিরে এসেছেন। খবর শুনে শাহনশাহর সাথে তোমার ব্যাপারে আলাপ করব এজন্য গেলাম, কিন্তু তার প্রয়োজন হয়নি। যাবার পূর্বে এমন এক সম্মানিত ব্যক্তি শাহনশাহর কাছ থেকে তোমার মুক্তির ফরমান হাসিল করেছেন, যিনি প্রতিনিধি দলের একজন। শাসান টেবিলের উপর থেকে একটা কাগজ আসেমের হাতে তুলে দিলেন। আসেম সকৃতজ্ঞ দৃষ্টিতে প্রথমে শাসানের দিকে, পরে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আমি জানি কে সে সম্মানিত ব্যক্তি। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা না করলে কয়েক হপ্তার মধ্যেই তুমি ছাড়া পেয়ে যেতে। দুঃখ হচ্ছে এর পূর্বে তোমার ব্যাপারে মনোযোগ দিতে পারিনি। সিনের সাথে যারা দস্তগিরদ এসেছিল, আপনারা তাদের সাথে দেখা করেছেন? ওদের সাথে আমার পরিচয় ছিল না। কোনো রোমান আমার কথা জিজ্ঞেস করেনি? না, ওখানে কেউ তোমার কথা জিজ্ঞেস করেনি। আমরা যখন কাইজারের ছাউনিতে প্রবেশ করি তখন ওরা বিজয়ের আনন্দে মত্ত। নিরাশার কালো মেঘ আসেমের চেহারা ঢেকে ফেলল। শাসান তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার রোমান বন্ধুরা তোমায় ভুলে গেছে বলে চিন্তা করো না। এত বড় বিজয়ের পর পুরনো বন্ধুদের কথা কারই বা মনে থাকে? আমার দৃঢ় বিশ্বাস আমার বন্ধুরা কেউ কাইজারের সাথে ছিল না। থাকলে অবশ্যই আমার কথা জিজ্ঞেস করত। আচ্ছা, সিনের স্ত্রী যে খালুকতুন ছেড়ে গেছে তাকে আপনি জানেন? জানি। ওরা এখন কোথায়? সিনের মৃত্যুর পর পারভেজ সিনের স্ত্রী কন্যাকে দস্তগিরদ নিয়ে আসার নির্দেশ দিয়েছিল, কিন্তু তার হুকুম পৌঁছার 2 দিন পূর্বেই ওরা কোথাও পালিয়ে গিয়েছিল। কিল্লার মুহাফিজ বলেছে ওরা বৈকালিক ভ্রমণে বেরিয়ে আর ফিরে আসেনি। তাদের এক চাকরও তাদের সাথে গায়েব হয়ে গেছে।
আশার ঝিলিক খেলে গেল আসেমের চোখে মুখে। কিসরার যে দূত মাদায়েন এসেছিল, ওরা কি কস্তন্তনিয়া যেতে পেরেছে? হ্যাঁ, আমাদের সৈন্যরাই ওদেরকে বসফরাসের ওপারে পৌঁছে দিয়েছে, কিন্তু খেরাজ আনার জন্য যেসব ইরানি ওখানে গিয়েছিল ওরা আর ফিরে আসেনি। পরে শুনেছি ওদের হত্যা করা হয়েছে। কাইজারের দূতরা ফিরতি পথে খালকদুন অবস্থান করেছিল। হ্যাঁ, ওরা খালকদুন ছিল এক রাত। ওদের একজন কেল্লায় সিনের মেয়ের সাথে দেখাও করেছিল। যদি মনে করো ওরাই তাদেরকে পালাতে সাহায্য করেছে, তবে ভুল করবে, কারণ ওরা পালিয়েছে রোমানদের চলে যাবার 2 দিন পর। পারভেজ এ সংবাদ শুনে কিল্লার 20 জন পাহারাদারকে হত্যা করেছেন। যে সিপাহীরা তার নির্দেশনামা নিয়ে দেরি করে খালকদুন পৌঁছেছিল, ওদেরও শাস্তি দেয়া হয়েছে। ফিরতি পথে তাদের গতি ছিল তীব্র। আমরা জেনেছি ওরা কোনো মঞ্জিলে একদণ্ড বিশ্রাম করেনি, এজন্য ওদের উপর আমার খানিকটা সন্দেহ হয়। তাহলে আপনি বলছেন যারা সিনের স্ত্রী কন্যাকে গ্রেফতার করতে গিয়েছিল ওরা খালকদুন পৌঁছেছিল রোমানদের পরে? হ্যাঁ, দেরিতে পৌঁছার কারণ ওরা চলে যাবার পর পুরোহিতদের পরামর্শে পারভেজ ওদের গ্রেফতারের হুকুম দিয়েছিলেন। তাছাড়া সিপাহীরাও তাড়াতাড়ি পৌঁছার প্রয়োজন মনে করেনি। তবে এ কথা ঠিক যে সিনের স্ত্রী কন্যা রোমানদের সাথে যায়নি। যখন ওদের খোঁজ করা হচ্ছিল আমি তখন প্রায় দস্তগিরত যেতাম। তুরুজের মতো আমারও ধারণা ছিল ওদেরকে হত্যা করা হয়েছে। অপরাধ ঢাকার জন্যই শুধু এই খোঁজাখুঁজি। খালকদুনে সে সেনাবাহিনীর অনেকের সাথেই আমি কথা বলেছি। ওরা সবাই বলেছে সত্যি ওদেরকে পাওয়া যাচ্ছে না। রাতের আধারে কেল্লার বাইরে কিছু একটা হয়ে থাকলে তার জন্য সেনাবাহিনী দায়ী নয়। অস্থিরতায় আসেম যে জলদি উঠে দাঁড়াল। শাসানের দিকে তাকিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, আমি কি এখন যেতে পারি? শাসান উঠে দাঁড়ালেন। না, আগে কক্ষে গিয়ে নাস্তা করে নাও, আমি কাপড় পাঠাচ্ছি। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র ঘোড়ার সাথে থলিতে দেয়া হয়েছে। আমরা কেল্লার ফটকে তোমার অপেক্ষা করব। কিন্তু তুমি এখন কোথায় যাবে? জানি না, ভারী শোনালো আসেমের কণ্ঠ। সাথে সাথে এতক্ষণে ধরে রাখা অশ্রু বিন্দু বিন্দু হয়ে ঝরে পড়ল। মেহরান দাঁড়ালেন। আসেমের কাঁধে স্নেহের হাত বুলিয়ে বললেন, তুমি হয়তো জানো না আসেম, সিন ছিল আমার একান্ত বন্ধু। ইরোজ থেকে থাকলে ফুস্তিনা হতো আমার পুত্রবধূ। না, আমার উপকারী বন্ধুকে খুশি করার জন্য মিথ্যে বলবো না। মৃত্যুর পূর্বে ইরোজ আপনার কাছে কথা বলতে পারলে বলতো, ফুস্তিনা আপনার ছেলের মুখে হাসি ফোটানোর পরিবর্তে এমন এক বদনসিবকে হৃদয় দিয়েছিল যে তাকে ভালোবাসার অশ্রু ছাড়া আর কিছুই দিতে পারবে না। মর্মরের প্রাসাদ থেকে মুখ ফিরিয়ে সে বোকা মেয়ে এমন একজনকে গ্রহণ করতে চেয়েছিল যে তাকে পুড়ে ঘরও দিতে পারবে না। মেহরান হতবাক হয়ে আসেমের দিকে তাকিয়ে রইলেন। বললেন, তুমি যদি ফুস্তিনাকে খুঁজে পাও তবে কুঁড়ে ঘরে থাকার দরকার হবে না। আমার ঘরের দুয়ার তোমার জন্য সব সময় খোলা থাকবে। তুমি এলে আমি বুঝব ইরোজ নতুন রূপ নিয়ে আমার কাছে ফিরে এসেছে। কোনোদিন হয়তো আপনার কাছে ফিরে আসব, কিন্তু এখন কথা দিতে পারছি না। তুমি কস্তন্তনিয়া যাবে? জি। তারপর জীবনভর ফুস্তিনাকে খুঁজে ফিরব। শাসান বললেন, ফুস্তিনা তোমাকে এতটা ভালোবেসে থাকলে ওকে বোকা বলা যায় না। আমার বিশ্বাস মাদায়েনের সকল শ্বেত পাথরের প্রাসাদের চাইতে তোমার কুড়েই ওর কাছে বেশি সুন্দর মনে হবে। কিছু না বলে হাঁটা দিল আসেম। খানিক পর নতুন পোশাক পরে ও পৌঁছল কেল্লার ফটকে। একটা সুন্দর ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে এক সিপাই। শাসান এবং ইরোজের পিতা ছাড়াও কেল্লার কয়েকজন মুহাফিজ তার অপেক্ষা করছিলেন। একে একে সবার সাথে মোসাফা করে ও ঘোড়ায় চেপে বসল। শাসান তার সাথে কয়েক কদম এগিয়ে আবার মোসাফা করে বললেন, ঘোড়ায় বাঁধা থলিতে হাত দিলে ছোট্ট একটা ব্যাগ পাবে। ওটা তোমার পথ খরচের জন্য দেয়া উপহার। ফোরাতের তীর ঘেঁষে চলতে লাগলো আসেম। বিদায়বেলা মেহমান যে থলি দিয়েছিল তা ছিল আশরাফিতে ভরা। এজন্য পথে ওর কোনো অসুবিধা হয়নি। ইরানের পুরনো শহর পার হয়ে ও সিরিয়ার পথটাকে নিরাপদ মনে করল। এ পথ আবাদি এলাকা দিয়ে অতিক্রম করেছে। এক দুপুরে ও হলব থেকে কয়েক ক্রোশ দূরের এক গাঁয়ে প্রবেশ করল। সরাইখানায় চারটি খেয়ে ঘোড়া পাল্টে চলে এলো নদীর পাড়ে। যাত্রীদের আনার জন্য নৌকাগুলো কখন ওপারে চলে গেছে। সন্ধ্যার পূর্বে
ও সামনের মঞ্জিলে পৌঁছাতে চেয়েছিল। চরম উৎকণ্ঠা নিয়ে ও নৌকা ফিরে আসার অপেক্ষা করতে লাগল। খানিক পর দেখা গেল যাত্রী বোঝায় 5টা নৌকা ফিরে আসছে। যাত্রীদের পোশাকে আশাকে ইরানি সিপাই মনে হচ্ছে, কিন্তু সামনের নৌকায় 8 জনের গায়ে রোমান পোশাক। গ্রামের কয়েক ব্যক্তি নদীর পাড়ে জটলা করছিল। ওদের ক্ষুব্ধ চোখগুলো তাকিয়েছিল ইরানি সিপাইদের প্রতি। এক বৃদ্ধ সিরীয় পাদ্রী বললেন, আজ ইরানিরা রোমানদের বন্ধু সেজেছে। আমি ওদের এ গ্রামের ভেতর দিয়ে যেতে দেব না। এক যুবক এগিয়ে বলল, পবিত্র পিতা, ওদের সাথে তো আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে। ওরা ফিরে যাচ্ছে নিজ নিজ বাড়িতে। না না, অগ্নি পূজারীদের সাথে আমাদের লড়াই শেষ হয়নি। ইন্তাকিয়া, হলব, দামেস্ক এবং জেরুজালেমে যারা ধ্বংস করেছে ওদের জীবিত রাখা যায় না। যুবক বিরক্ত কণ্ঠে বলল, আপনি লড়তে চাইলে বাধা দেব না, কিন্তু আপনার জন্য আমরা আর রক্ত ঝরাতে পারব না। রোমানরাও হয়তো আপনার জন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে চাইবে না। দেখুন, ওরা এসে গেছে প্রায়। মুখ সামলে রাখতে না পারলে অনুগ্রহ করে সরে যান, নয়তো 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 কি করবে তুমি? নয়তো আপনাকে এ নদীতেই ফেলে দেব। আমি জানি আপনি সাঁতারও জানেন না। পাদ্রী কিছু বলতে চাইছিল, কিন্তু দর্শকদের অট্টহাসিতে তা হারিয়ে গেল। বুড়ো পাদ্রী গজর গজর করতে করতে অন্যদিকে হাঁটা দিল। নৌকা নিকটে এসে গেছে। আসেম অনিমেষ চোখে তাকিয়ে রইল প্রথম নৌকার এক আরোহীর দিকে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল, থেমে গেল, আবার আনন্দের উচ্ছ্বসিত আবেগে একবার বিচরণ করছিল সপ্তম আকাশে, আবার ডুবে যাচ্ছিল হতাশার গহীন সাগরে। আরোহী এক ইরানির সাথে কথা বলে আচমকা তীরের দিকে চাইল। দৃষ্টি এসে আটকে রইল আসেমের উপর। হঠাৎ দুহাত উপরে তুলে ধরল। তীরে ঠেকল নৌকা। আসেম ঘোড়ার বাগ ছেড়ে এগিয়ে এলো। দিলরেস এক লাফে নৌকা থেকে নেমে আসেমকে জড়িয়ে ধরল। ঈশ্বরের শকর, তোমায় এখানে পেয়েছি। আমি তোমায় খুঁজতে মাদায়েন যাচ্ছিলাম। ইরানের কত শহর যে ঘুরতে হতো তা জানা ছিল না। আসেম কিছু বলতে চাইল, কিন্তু তার বাক রুদ্ধ। শুধু নির্নিমেষ নয়নে তাকিয়ে রইল দিলরেসের দিকে। ও তার কাঁধে হাত রেখে বলল, আসেম, ফুস্তিনা বেঁচে আছে। পৃথিবীর সব হাসি আনন্দ নেচে উঠল তার চোখের সামনে। কোথায় ও? কেঁপে উঠল আসেমের কণ্ঠ। এর সাথে সাথে চোখে উছলে এলো আঁসুর দরিয়া। ও এখন কস্তন্তনিয়া। আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব। ততক্ষণে কতক রোমান এবং ইরানি তাদের আশেপাশে জমা হলো। দিলরেস এক ইরানি অফিসারকে বলল, ঈশ্বর আমায় এক দীর্ঘ সফর থেকে বাঁচিয়েছেন। আমি এখান থেকেই ফিরে যাব। ও হলো আসেম। একে খোঁজার জন্যই আমি মাদায়েন যাচ্ছিলাম। ইরানি অফিসার এগিয়ে আসেমের সাথে হাত মেলালো। একে একে সবাই মোসাফা করল তার সাথে। খানিক পর দিলরেস এবং আসেম ওপারে যাবার জন্য ইরানিদের কাছ থেকে বিদায় নিয়ে নৌকায় চেপে বসল। তুমি তো জিজ্ঞেস করলে না ফুস্তিনা কিভাবে কস্তন্তনিয়া পৌঁছল। তার দরকার নেই। ও বেঁচে আছে, এই আমার জন্য যথেষ্ট। কয়েদখানা থেকে ছাড়া পাওয়ার সময় শুনেছি ওরা কেল্লা থেকে পালিয়ে গেছে। তাছাড়া তোমরা ওখানে এক রাত ছিলে। তোমাদের মধ্যে কে একজন তার সাথে দেখাও করেছে, কিন্তু ওরা তোমাদের সাথে যায়নি। আমার ধারণা সিনের কোনো বন্ধুই হয়তো ওদের বসফরাসের ওপারে পৌঁছে দিয়েছিল। খালকদুনে সিনের একজন বন্ধুকেই আমরা বিশ্বাস করতে পারতাম। সে তার বুড়ো চাকর ফিরোজ। ক্লেডিসের কথা মতো আমাদের চলে যাবার 3 দিন পর সে বুড়ো ওদেরকে নদীর তীরে পৌঁছে দিয়েছিল। রাতে আমরা নৌকা নিয়ে এসেছিলাম। কাইজারের অভিযানের সময় আমাদের সামনে বড় সমস্যা ছিল তোমায় খুঁজে বের করা। ফুস্তিনাকে দেখাশোনার দায়িত্ব নিয়েছিল ক্লেডিস। রসদ সামানের জন্য আমায় কয়েকবার কার্টাজেনা যেতে হয়েছে। ক্লেডিস এখন কোথায়? রাজধানীতেই আছে। একসাথে আসার ছিলাম, কিন্তু হিরাক্লিয়াস তারাবোজন থেকে ফিরে আসছেন শুনে ও রয়ে গেছে। কস্তন্তনিয়ায় আমাদের সাহানসার বিজয় মিছিল দেখতে পাবো না ভেবে বন্ধুরা দুঃখ করছিল। এখন তো আমরা সময় মতো পৌঁছে যাচ্ছি। ইন্তাকিয়া গেলেই আমরা জাহাজ পেয়ে যাব। বাতাস অনুকূলে থাকলে অল্প কদিনেই পৌঁছে যেতে পারব। ঘোড়ায় সাওয়ারি করতে আর ইচ্ছে করছে না। ইরানিরা কি খালকতুন থেকে আপনার সাথে এসেছে? হ্যাঁ, সন্ধির পর ক্লেডিস ওখানে গিয়েছিল। সিপাহসালার তোমায় খুঁজে বের করবেন বলে কথাও দিয়েছিলেন। আনাতোলিয়ার পথে ইরানিরা যখন ফিরে যাচ্ছিল
ক্লেরিসের ধারণা ছিল যে ওরা খুব শীঘ্র তোমার সংবাদ দেবে। ওদের কোনো সংবাদ না পেয়ে আমরা মাদায়েন যাবার সিদ্ধান্ত নিয়েছি। ইরানিদের বসফরাসের ওপারের ছাউনি শূন্য প্রায়, সিপাহসালারও চলে গেছেন। আমার সাথে যারা এসেছে এরা হলো তারাবজনের কয়েদি। ওদের বন্দি করে কস্তন্তনিয়া পাঠানো হয়েছিল। এবার তোমায় একটা দুঃসংবাদ দেব। ফুস্তিনার মায়ের ব্যাপারে আসেমের কণ্ঠে উদ্বেগ। হ্যাঁ, কস্তন্তনিয়া যাবার 3 মাস পর তিনি ইন্তিকাল করেছেন। এর কয়েক মাস পর ফিরোজও মারা গেছে। এতে দারুণ ব্যথা পেয়েছে ফুস্তিনা। ক্লেরিসের স্ত্রী এবং বোন না থাকলে যে ওর কী হতো ঈশ্বরই জানেন। মায়ের মৃত্যুর পর তার ধারণা জন্মেছে যে ঈশ্বর তার উপর নাখোশ। ও বারবার একটা কথাই বলে, জেরুজালেমের রাহেবা হয়ে গেলে আমার পিতা মাতার উপর এ বিপদ আসত না। ও কয়েকবারই রাহেবা হতে চেয়েছিল, কিন্তু ক্লেরিসের স্ত্রী এবং বোন ওকে বুঝিয়েছে যে আসেম বেঁচে আছে, অল্প কদিনের মধ্যেই ও এখানে আসবে। গত বছর হঠাৎ একদিন ওকে পাওয়া গেল না। 2 দিন পরও কোনো খোঁজ নেই। ফিরে এলো 3য় দিন ভোরে। ও নাকি রাহেবা হওয়ার জন্য গির্জায় চলে গিয়েছিল। রাতের স্বপ্নে দেখে তুমি এসেছ, আর থাকতে পারেনি, ভোরেই পালিয়ে এসেছে। এরপর থেকে গির্জার পাদ্রীরা লেগেছে তার পেছনে। প্রায়ই ক্লেরিসের বাড়িতে এসে ফুস্তিনাকে ফুঁসলাই। ফুস্তিনা প্রতিবার ওদের বলে, আমি তো রাহেবা হতে অস্বীকার করিনি, অল্প কদিন সময় চাইছি মাত্র। ক্লেরিসের আশঙ্কা কবে আবার ও গির্জায় চলে যায়। একবার ওখানে ঢুকলে আর বের হবার পথ থাকবে না। আসেম নিরুত্তর। ওর মাথায় তখন ফুস্তিনার চিন্তা, কানে বাজছে ওর কান্নার মৃদু শব্দ। আরেক কথা, আমি বিয়ে করেছি আসেম। আসেম মুচকি হেসে বলল, মোবারকবাদ। কনের নাম নিশ্চয় জুলিয়া। হ্যাঁ, কিন্তু এ আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। বিয়ের 1 সপ্তাহ পূর্বেও আশা করিনি জুলিয়ার পিতা আমার উপর এতটা মেহেরবান হবেন। আমি জুলিয়াকে ভালোবাসতাম, কিন্তু মার্কাসের বংশগৌরব বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। ক্লেরিস আমার একান্ত বন্ধু হলেও নিজের ব্যাপারে আমি সচেতন ছিলাম। দস্তগিরোধ থেকে ফিরে আসার পর মার্কাস এই প্রথম আমার সাথে কোলাকুলি করলেন। সব শুনে তিনি ঘোষণা করলেন, কস্তন্তনিয়ার উপর নতুন করে কোনো বিপদ না এলে চলতি সপ্তাহের মধ্যে জুলিয়ার বিয়ে হবে। আমি লজ্জাজড়িত কণ্ঠে বরের কথা জিজ্ঞেস করায় তিনি বললেন, এক যুদ্ধ বিজয়ী বিশ্বস্ত যুবক হবে আমার জামাতা। তার নাম দিলরেস। দিলরেস বিয়ের সব ঘটনা শোনাতে চাইছিল, কিন্তু আসেমের চেহারা বলছিল ও এখন কল্পনার আকাশে বিচরণ করছে। তাকে অন্যমনস্ক দেখে দিলরেসও কথার মোড় ঘুরিয়ে দিল। কয়েকদিন পর ওরা ইন্তাকিয়া প্রবেশ করল। তখন দুপুর। ওরা শুনল বন্দরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। বন্দর দিকে ছুটল ওরা। গিয়ে দেখল জাহাজে জায়গা নেই। জাহাজে স্থান না পেয়ে কয়েকজন যাত্রী ক্যাপ্টেনের সাথে ঝগড়া করছে। এক গাস্তানি রইস গলা ফাটিয়ে বলছিলেন, আমি আমাদের সম্রাটের দেয়া উপহার নিয়ে কাইজারের কাছে যাচ্ছি। যদি এ জাহাজে যেতে না পারি তবে ইন্তাকিয়ার গভর্নরের কাছে তোমার নামে অভিযোগ করব। বিজয় মিছিলের পূর্বেই আমায় রাজধানীতে পৌঁছতে হবে। ক্যাপ্টেন বড় কষ্টে ক্রোধ সংবরণ করে বলল, ঠিক আছে, তোমার উপহার আমি পৌঁছে দেব, কিন্তু আমার জাহাজে আর কাউকে তোলা যাবে না। বিজয় আনন্দ একদিনেই শেষ হয়ে যাবে না। 2-3 দিনের মধ্যে তুমি অন্য জাহাজ পেয়ে যাবে। কিন্তু আমি কাইজারের মিছিল দেখতে চাই। আমি জানি তিনি খুব শীঘ্রই পৌঁছে যাবেন। এরা সবাই মিছিল দেখার জন্য যাচ্ছে। জাহাজে কাকে তুলব আর কাকে তুলব না সে আমার ইচ্ছা। তুমি হয়তো জানো না, ইন্তাকিয়ার প্রতিটি যাত্রী কাইজারের জন্য কিছু না কিছু উপহার নিয়ে যাচ্ছে। মিছিল দেখতে চায় না যাত্রীর মাঝে এমন কেউ নেই। দিলরেস এগিয়ে এলো। তোমার জাহাজে একজন অভিজ্ঞ সারেঙের স্থান হবে না? আপনি? চমকে উঠল ক্যাপ্টেন। আপনি এত শীঘ্র ফিরে এসেছেন? আমি তো শুনেছি আপনি মাদায়েন যাচ্ছেন। মাদায়েন যাওয়া লাগেনি। এখন যত শীঘ্র সম্ভব আমায় রাজধানীতে পৌঁছতে হবে। আমার সঙ্গীরা ঘোড়ার পিঠেই সফর করবে। তোমার কিন্তু আরও একজন যাত্রীকে স্থান দিতে হবে। আপনারা জাহাজে উঠবেন, তাতে আমার অনুমতির দরকার নেই। তুমি না বললে জাহাজে স্থান নেই? গাস্তানের কণ্ঠে অনুযোগ। আমি ঠিকই বলেছি। তুমি হয়তো জানো না, এ হুকুম করলে জাহাজের সব যাত্রীকে নামিয়ে দিতে আমি বাধ্য। দিলরেস আর আসেম জাহাজে উঠল। বাতাস অনুকূল পেয়ে তরতর করে এগিয়ে চলল জাহাজ। কয়েকদিন পর মরমরা থেকে বেরিয়ে জাহাজ বসফরাসে পড়ল। বাঁয়ে কস্তন্তনিয়ার পাঁচিল,
পাঁচিলের উপর নারী পুরুষের ভিড়, বন্দর ঘেঁষে নদীর দুপাশে জাহাজের সারি। কৃষ্ণ সাগরের দিক থেকে এগিয়ে আসছে 20টি যুদ্ধ জাহাজ, সামনের জাহাজে কায়সারের পতাকা। দিলরেস, আসেম এবং আরও কজন যাত্রী জাহাজের সামনে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিল। ক্যাপ্টেন দিলরেসকে বলল, জনাব, মহামান্য কায়জার আসছেন। আমাদেরকে এখন বন্দর থেকে একটু দূরে অপেক্ষা করতে হবে। আপনার কি হুকুম? আমার তো মনে হয় জঙ্গি জাহাজ আসার পূর্বেই আমরা বন্দরে পৌঁছতে পারব। কিন্তু বন্দরে দাঁড়িয়ে থাকা লোকেরা আমাদের এই দুঃসাহসকে ভালো চোখে দেখবে না। ঠিক আছে, একটু এগিয়ে জাহাজ নোঙ্গর করো, আমরা টুপ করে নেমে যাব। যাত্রীরা হই হল্লা শুরু করল। আমরাও কায়জারের মিছিল দেখব। আমরা কত দূর থেকে এসেছি, কত বছর ধরে এই মিছিলের ইন্তেজারে ছিলাম। এখন আমাদের জাহাজ বন্দরের কাছে যেতে পারছে না, আর মিছিল তোমরা অবশ্যই দেখবে, সে ব্যবস্থা আমিই করব। রশির সিঁড়ি বেয়ে নেমে এলো আসেম, দিলরেস এবং আরও কজন যাত্রী। কিন্তু তীব্র গতিতে একটা নৌকা ওদের দিকে ছুটে এলো। কাছে এসে এক রোমান অফিসার চিৎকার দিয়ে বলল, থামো, তোমাদের নৌকা এখন বন্দরের দিকে যেতে পারবে না। ঘাড় ফিরিয়ে অফিসারের দিকে তাকালো দিলরেস। অফিসারের মুখের কথা আটকে গেল। কস্তন্তনিয়ার বন্দর এত ছোট নয় যে এই ছোট্ট নৌকা কায়জারের পথ আটকে ফেলবে। আমি আপনাকে চিনতে পারিনি। জাহাজ নিকটে এসে গেছে, একটু তাড়াতাড়ি করুন। তুমি কিছু ভেবো না, জাহাজ এখনো বেশ দূরে। এর মধ্যে জাহাজের যাত্রীদের নামিয়ে নিতে পারবো। 2টো নৌকায় যথেষ্ট। এরা সবাই সাহানসার মিছিল দেখতে চাই। ঠিক আছে, আমি নিজেই ব্যবস্থা করছি। হেরাক্লিয়াসের জাহাজ এসে বন্দরে লাগল। উল্লাস ধ্বনিতে মুখরিত হল আকাশ বাতাস। তিনি জাহাজ থেকে নামলেন। হাজার হাজার দর্শক হাঁটু গেড়ে কর্নিশ করল বিজয়ী সম্রাটকে। পথে বিছানো হল লাল গালিচায় ফুলের স্তূপ। সামনে দাঁড়িয়ে রাজকীয় রথ। রথে সাদা ঘোড়া জুড়ে দেওয়া হয়েছে। ধীর পায়ে এগিয়ে এলেন সম্রাট। রথে চেপেই তিনি ডান হাত উপরে তুললেন। দিক বিদিক প্রকম্পিত হতে লাগল স্লোগানে স্লোগানে। ফুলে ফুলে ছেয়ে গেল রথ। নাকাড়া হাতে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। সিপাইরা ভিড় সামাল দিচ্ছে। কখনো হাত উপরে তুলে, কখনো ডানে বাঁয়ে, আর পাঁচিলের উপর চোখ বোলাচ্ছিলেন তিনি। তার প্রতিটি তৎপরতা বলছিল, খোদার এ পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই।